আমাকে বিয়ে করুন। ব্যস্ত স্টেশনে এক অপরূপ সুন্দরী যখন এক সাধারণ কুলির হাত ধরে এই কথাটা বলেছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই ঘটনায় এক বিরাট ষড়যন্ত্রের পর্দাফাশ করবে। তাকে কুলি ভেবে সবাই তাচ্ছিল্য করেছিল, কিন্তু তারা জানত না এই সাধারণ মানুষটার আড়ালেই লুকিয়ে আছে এমন এক সত্যি যা সবার মাথা লজ্জায় হেট করে দেবে। বন্ধুরা, সেদিন এসপ্ল্যানেড বাস টার্মিনালটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ব্যস্ত ছিল। সকালের নরম আলো সবে প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, কিন্তু ভিড় দেখে মনে হচ্ছিল যেন এটা সন্ধ্যের ব্যস্ততম সময়। প্রত্যেকেই নিজের জীবনের বোঝা কাঁধে নিয়ে ছুটছে। কেউ বাস ধরার জন্য দৌড়াচ্ছে, কেউ কাউকে বিদায় জানাতে এসেছে, আবার কেউ হয়তো শুধু সময় কাটানোর জন্য টার্মিনালের এক কোণে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই সেই ভিড় ঠেলে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী তরুণী। নাম তার অনন্যা। তার পরনে লাল রঙের একটি ফ্রক, খোলা চুল হাওয়ায় উঠছে, কিন্তু চোখে মুখে আতঙ্ক আর এক অদ্ভুত অসহায়তা। বয়স বড়জোর ২০-২২ হবে। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, যেন ভয়ঙ্কর কেউ তার পিছু নিয়েছে। হঠাৎ করেই ধারাম করে একটা শব্দ হলো। অনন্যার সোজা গিয়ে ধাক্কা খেল এক কুলির সাথে। ছেলেটির নাম রাহুল, বয়স ২৫-২৬, এর বেশি নয়। পরনে সাধারণ পোশাক, কাঁধে একটা লাল কাপড়ের ঝোলা, আর চোখে মুখে কঠোর পরিশ্রমের ক্লান্তি। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে দুজনেই টলে উঠল। দেখে জ্বলতে পারো না, রাহুলের মুখ থেকে রাগের সঙ্গে কথাগুলো বেরিয়ে এলো। অনন্যা ভয় পাওয়া চোখে তার দিকে তাকালো। কয়েক মুহূর্ত তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তারপর হঠাৎ করেই কিছু না ভেবেই সে যা বলল তা শুনে গোটা টার্মিনাল যেন থমকে গেল। আমাকে বিয়ে করুন। রাহুল হতভাগ হয়ে গেল, চোখ দুটো বিস্মারিত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। কি বললে তুমি? তার গলা কাঁপছিল। অনন্যা এবার তার হাতটা শক্ত করে চেপে ধরল। তার চোখে এখন ভয়ের চেয়ে জেদ বেশি। হ্যাঁ, আমাকে বিয়ে করুন, এক্ষুনি, এই মুহূর্তে। আশেপাশের লোকজন দাঁড়িয়ে পড়ল। কেউ হাসছে, কেউ অবাক চোখে তাকিয়ে আছে, আর কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। রাহুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে চিনি না, জানি না। অনন্যার নিঃশ্বাস দ্রুত চলছিল। আমিও আপনাকে চিনি না, কিন্তু এই মুহূর্তে আপনিই আমার জীবন। ঠিক তখনই টার্মিনালের অন্য প্রান্ত থেকে ৪ জন বিশালদেহী বডিগার্ডকে ছুটে আসতে দেখা গেল। তাদের পরনে কালো পোশাক, চোখে কালো চশমা, আর মুখে কঠোর অভিব্যক্তি। তাদের সঙ্গে ছিল দামি পোশাক পরা এক যুবক, বিক্রম, যার চোখে মুখে অহংকার ঠিকরে পড়ছে। বডিগার্ডরা এসেই রাহুলের কলার চেপে ধরল। একজন তার কনপটিতে পিস্তল ঠেকিয়ে গর্জে উঠল, ম্যাডামকে ছেড়ে দে। রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। জীবনে প্রথমবার সে মৃত্যুকে এত কাছ থেকে দেখল। আর তখনই অনন্যা চিৎকার করে উঠল, খবরদার, কেউ ওকে ছুলে ভালো হবে না। গোটা টার্মিনাল নিস্তব্ধ হয়ে গেল। অনন্যা এগিয়ে এসে রাহুলের সামনে দাঁড়ালো এবং পরের মুহূর্তে এমন কিছু বলল যা সবাইকে অবাক করে দিল। ইনি আমার হবু স্বামী। বডিগার্ডদের সঙ্গে আসা বিক্রম রাগে জ্বলে উঠল। কি যাতা বলছো তুমি অনন্যা? অনন্যার গলা এবার শান্ত কিন্তু দৃঢ়। আমার জীবনে তোমার আর কোনো অধিকার নেই বিক্রম। তিনি আমার স্বামী হতে চলেছেন। বিক্রম দাঁতে দাঁত চেপে বলল, তুমি একজন কুলিকে বিয়ে করবে? অনন্যা এক মুহূর্ত না ভেবে উত্তর দিল, হ্যাঁ, কারণ উনি অন্তত একজন মানুষ। এরপর কিছুক্ষণ তর্কাতর্কি চলল। পুলিশ ডাকা হলো এবং টার্মিনাল খালি করে দেওয়া হলো। স্টেশনের বাইরে এসে দাঁড়ালো কালো রঙের বিলাসবহুল গাড়ির সারি। প্রতিটি গাড়ি থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী নামল। মাঝখানের গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলেন এক রাশভারী চেহারার ভদ্রলোক, অবনীশ রায়চৌধুরী। পাকা চুল, কঠোর মুখ, আর চোখে ক্ষমতার ছাপ। অনন্যার বাবা তিনি। এসেই মেয়ের হাত ধরে বললেন, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। অনন্যা পেছনে ফিরে রাহুলের দিকে তাকালো। তার চোখে ভয় আর আশা দুটোই ছিল। সে বাবার দিকে তাকিয়ে বলল, ওকেও আমাদের সাথে নিয়ে চলুন। কি? অবনীশবাবু অবাক হলেন। আমি ওকেই বিয়ে করব। অনন্যার গলা কাঁপছিল, কিন্তু সিদ্ধান্ত ছিল অটল। সম্মান, সমাজ আর লোকলজ্জা সবকিছু সেদিন দাও পে লেগে গেল। আর সেই দিনই কোনো আনন্দ ছাড়াই, কোনো আশীর্বাদ ছাড়াই দুটো অচেনা মানুষের বিয়ে হয়ে গেল। রাহুল হঠাৎ করেই এমন এক জগতে এসে পড়ল যেখানে মেঝে মার্বেলের, খাবার পরিবেশন করা হয় সোনার থালায়, আর মানুষকে তার যোগ্যতা দিয়ে নয়, তার অবস্থান দিয়ে। কিন্তু রায়চৌধুরী বাড়িতে তাকে মানুষ হিসাবে গণ্য করা হলো না। ডাইনিং টেবিলে তাকে কোনোদিন বসতে দেওয়া হয়নি। শাশুড়ি শর্মিলা দেবী বলতেন, ওর তো বাস স্ট্যান্ডে মাটিতে বসে খাবার অভ্যেস, এখানে চেয়ারে বসতে পারবে না। সে চুপ করে থাকত। কখনো অনন্যার ভাই রোহন টিটকিরি কেটে বলতো, কুলিমশাই, আজ কোনো বোঝা তুলবেন না। সে নীরবে সব সহ্য করত। একদিন সে সাহস করে কিছু বলতে চেষ্টা করেছিল, কিন্তু তখনই অনন্যার দাদুর গম্ভীর গলা শোনা গেল, চুপ করো সবাই, ও এই বাড়ির জামাই, ওর দিকে নিচু নজরে তাকানো বন্ধ করো। কিছুক্ষণের জন্য ঘরটা শান্ত হয়ে গেল, কিন্তু দাদু ঘর থেকে বেরিয়ে যেতেই আবার সেই ফিসফাস শুরু হলো। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু প্রত্যেকের চাহনি যেন তাকে অপমান করত। একদিন রাতে অনন্যা প্রথমবার তার কাছে এসে জিজ্ঞেস করল, আপনার খারাপ লাগে না? রাহুল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ক্লান্ত গলায় বলল, খারাপ লেগে কি হবে? কিছু কি বদলে যাবে? দিন কাটতে লাগলো। রাহুলের জন্য বাড়ির একটাই নিয়ম ছিল, সে থাকবে, কিন্তু তাকে গোনা হবে না। কোনো সিদ্ধান্তে তার মত নেওয়া হতো না, কেউ তার সাথে কথা বলতো না, শুধু অনন্যা ছাড়া। অনন্যা রোজ রাতে নিজের হাতে তার জন্য খাবার নিয়ে আসতো, আর আস্তে করে জিজ্ঞেস করত, দিনটা কেমন কাটলো? আর সে প্রতিবার একটাই উত্তর দিত, ভালো। কিন্তু কিছুই ভালো ছিল না। একদিন বাড়িতে বড় পার্টি ছিল, সমাজের বড় বড় মানুষেরা এসেছিলেন। দামি স্যুট, দামি শাড়ি, আর তার চেয়েও দামি অহংকার। এক অতিথি মজা করে জিজ্ঞেস করলেন, তার জামাইবাবু কি করেন? সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। শর্মিলা দেবী তাড়াতাড়ি জবাব দিলেন, এখনো কিছু না, একটু মানিয়ে নিচ্ছে। অন্য একজন হেসে বললেন, ও মানে বাস টার্মিনাল থেকে সোজা বাংলো, দারুণ ব্যাপার। সবাই হাসতে লাগলো। রাহুল চুপ করে রইল, কিন্তু এবার অনন্যা উঠে দাঁড়ালো। উনি আমার স্বামী। তার গলা কাঁপছিল। সেই রাতে রাহুল ছাদে